আপনাদের তরফ থেকে একটু বেশি করে আসবে একটু পরেই, যখন আমরা আসল কারণটা বলবো আপনাদের কাছে। আপনারা প্রত্যেকেই কিন্তু তখন বলতে হবে না, আপনারা মন থেকে ধন্যবাদ দেবেন, প্রাণ থেকে ধন্যবাদ দেবেন এবং হৃদয় থেকে হাততালি দেবেন। সাহিত্যিক প্রমথ চৌধুরী একটা কথা বলেছিলেন যে লাইব্রেরির মধ্যেই আমাদের জাত মানুষ হইবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব তত বেশি কিন্তু আমাদের এই দেশ এবং দশের মঙ্গল। কথাটা কেন বললাম? লাইব্রেরি শব্দটা এলো যেটা স্কুলের সঙ্গে বিশেষভাবে যায় ওতপ্রোতভাবে। তো আমাদের এই বিদ্যালয়ে খুব বড় কিছু নয়, বড় প্রতিষ্ঠান নয়, কিন্তু তাও আমাদের স্বাদ আছে, সাধ্য কম। কিন্তু এই সাধ্যকে স্বাদে পরিণত করার জন্য প্রচুর সংখ্যায় মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের কাছেই আমরা কৃতজ্ঞ। কিন্তু আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা যে সাহায্য এবং সহযোগিতা পেতে চলেছি, এটা বোধহয় সত্যিই একটা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের এই স্কুলের পক্ষে। সম্মান রেখেই বলছি, আমাদের এসডিপিও সাহেব এবং ওসি সাহেব তারা যেভাবে পুলিশের চাকরি করেন, যেখানে প্রতিনিয়ত চোর ডাকাত বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্মের বিভিন্ন দিক তাদেরকে দেখতে হয়, তা সত্ত্বেও তারা যেভাবে, সেটা আরামবাগ পাঠশালা বলুন, সেটা বিভিন্ন বডি বিল্ডিং কম্পিটিশন বলুন, রক্তদান শিবির বলুন, বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মতো সামাজিক সচেতনতামূলক যে বিভিন্ন প্রচারাভিযান বলুন, যেভাবে তারা নিজেদেরকে ছড়িয়ে দিয়েছেন, আমরা সত্যি পুলিশ সম্পর্কে আমাদের ধারণাটা বোধহয় কোথাও গিয়ে পাল্টাতে চলেছে। আর আজকে এই আকতপুরে তো আরও বেশি করে পাল্টাবে। তার কারণ আমাদের মাননীয় এসডিপিও সাহেব তার বিশেষ সাহচর্যে এবং আমাদের মাননীয় ওসি সাহেবের বিশেষ সাহচর্যে, দুজনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের এই বিদ্যালয়ে এই প্রথম একটা ছোট্ট লাইব্রেরি প্রতিষ্ঠা করতে যাচ্ছি। একটু জোরে বলা দেরি হয়ে যাক। আর বেশ কিছু বই দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন আমাদের অনারেবল এসডিপিও সাহেব এবং সেই সঙ্গে আমাদের ওসি সাহেব। ওসি সাহেব আরও একটি বুক সেলফ, যেটি আমাদের মঞ্চের বাঁদিকে রাখা আছে। অনেকেই ভাবছিলেন এটা কেন এখানে রাখা আছে, কারণটা এবার নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। তো এই লাইব্রেরিতে আমরা বই রাখবো, আমাদের ছোট ছোট ছেলেরা এই বই পড়ে সমৃদ্ধ হবে। আর আমরাও অত্যন্ত কৃতজ্ঞ। আমরা অনুরোধ করবো যে আপনারা একবার মন থেকে করতালি দিয়ে আমাদের স্যারদেরকে একবার অভিনন্দিত করবেন। আর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অনুরোধ করবো একবার সামনে এগিয়ে আসার জন্য, এবং যারা আছেন অন্তত স্যারের কাছ থেকে বইটা তারা যেন তুলে নেন বা স্যাররাও তুলে দেন তাদের হাতে, এবং এই মুহূর্তটি যেন আমরা ফটো ফ্রেমে বন্দি করে রাখি। আর এই মুহূর্তটি কিন্তু ননস্টপ করতালি হবে, যতক্ষণ এই বই তুলে দেওয়া পর্ব চলবে। মন থেকে আমরা সবাই করতালি দেব। কারণ এটা সত্যিই আমাদের কাছে একটা অনন্য দৃষ্টান্ত আজকে আকতপুরের বুকে, যে পুলিশ প্রশাসন স্বয়ং দায়িত্ব নিয়ে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যতে আরো বেশি বেশি করে শিক্ষিত এবং সমৃদ্ধ করে তোলার জন্য তারা নিজেরা একটি লাইব্রেরি প্রতিস্থাপন করার প্রাথমিক পদক্ষেপের দিকে আমাদেরকে এগিয়ে দিলেন। এটা সত্যিই আমাদের কাছে একটা ভীষণ বড় পাওয়া। এই সুন্দর মুহূর্তকে আপনারা হাততালি দিয়ে আরেকটু সুন্দর করে তুলুন। তো এরপর স্যারের একটুখানি অভিব্যক্তি অবশ্যই নিতে হয়। তার আগে চন্দনদা কিছু বলবেন, যিনি অন্যতম কারিগর এই কর্মকাণ্ডের। মানে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। গত শিশু দিবসে স্যার স্কুলে এসেছিলেন, দুই স্যারই এসেছিলেন, এবং আমাদেরকে ওনারা পরামর্শ দিয়েছিলেন যে ছেলে মেয়েদের বই পড়ার অভ্যাস বাড়ান। আর বিশেষ করে স্যার বলেছিলেন ইংরেজি বই পড়া বাড়ান। তো স্যারের পরামর্শ মতোই, স্যারেরই পরামর্শে আমরা ইংরেজি বই স্যার আমাদের হাতে তুলে দিচ্ছেন, ছেলেমেয়েরা যাতে সহজ ইংরেজি শেখে, কারণ ইংরেজি ছাড়া আজকের দিনে অচল। এবং আমরাও বিদ্যালয়ের তরফ থেকে কথা দিচ্ছি ওনাদেরকে, ছেলেমেয়েদের মধ্যে আমরা বইগুলো শুধু সাজিয়ে রাখবো না, আমরা এগুলো ব্যবহার করব। ধন্যবাদ। আমরা সরাসরি স্যারদের কাছে আরেকবার যাব, যে বিদ্যালয়ের পরিবেশ সামগ্রিক ভাবনা সম্পর্কে ওনারা যদি যেতে যেতে একটুখানি তাদের অভিব্যক্তি বলে যান, বোধহয় আমরাই কোথাও সমৃদ্ধ হই। আমি খুব ভালো বলতে পারি না, কিন্তু আমাদের সঞ্চালক মহাশয় আমাকে ছাড়ছেন না। সমস্যা হচ্ছে কি, এইখানে এত সুন্দর একটি কালচারাল সেন্টার তৈরি হয়েছে, এত সুন্দরভাবে সেটা প্রতিদিন ছোট ছোট ছেলে মেয়েদের নতুন নতুন স্বপ্ন দেখার সাহস দিচ্ছে। এইটা বড় বড় নামকরা জায়গায়, নামকরা স্কুলে দেখা যায়। আমরা ভাবতে পারি না যে
এরকম অনাড়ম্বর অবস্থায়, যেটা রবীন্দ্রনাথ যেটা শান্তিনিকেতনের মধ্যে যে স্বপ্ন দেখেছেন, সেটা আমাদের এইখানে খুব বড় কথা হচ্ছে না। এইখানে আমাদের অনিন্দ স্যার এবং এইখানকার হেডমাস্টার মহাশয়, ইনারা এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন এখানে, সত্যি আমাদেরকে প্রচণ্ডভাবে স্পর্শ করে। এবং একটি নাটক আমরা দেখেছিলাম বাচ্চাদের, খুবই ভালো, খুবই মানে এত সুন্দর ফাইন টিউনিং এবং প্রত্যেকের অভিব্যক্তি অসাধারণ ছিল বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছেলে মেয়েদের। এবং লাইব্রেরি সম্পর্কে বলছি, লাইব্রেরি থাকলে আর কিছু লাগে না। এবং ছোট থেকে বয়স্ক মানুষ অবধি লাইব্রেরিতে বই পড়ে, আমি দেখেছি আমাদের গোলপার্কে রামকৃষ্ণ মিশনের যে লাইব্রেরি আছে, তাতে রিসার্চ স্কলারও আসে, বয়স্ক মানুষেরাও আসে, এবং প্রত্যেকেরই যেন মানসিক খাদ্য ওই লাইব্রেরি থেকে পাওয়া যায়। এবং মানুষ বেঁচে থাকে নতুন নতুন জগৎ সম্বন্ধে জেনে, নতুন নতুন চিন্তা ভাবনা সব ওই বইয়ের মধ্যেই আছে। তো আমি চাইবো যে আপনারা ভালো করে এই লাইব্রেরি আজকে যেটা আমরা শুরু হচ্ছে, আমরা খুব মানে নিজেদেরকে খুব মানে কৃতার্থ ভাবছি যে আমাদের হাত ধরে শুরু হলো, কিন্তু এটা যেন চলতে থাকে, সবাই যেন কন্ট্রিবিউট করে। প্রত্যেকে যদি একটা করে বইও দেয়, সেটাও এই স্কুলের পক্ষে একটা বড় একটা বুক ব্যাংক তৈরি হবে। এবং আমরা আমরা যেমন আমাদের স্কুলে ছিল, বই আমরা নিয়ে যেতাম, নিয়ে পড়ে আবার ফেরত দিয়ে দিতাম। এবং বাচ্চারা যত বেশি বই পড়বে, যত বেশি ফেরত দেবে, তার উপরে প্রাইজ থাকতো যে ঠিক আছে তুমি এতগুলো বই পড়েছো, এরকম পড়েছো। এবং সেই বইয়ের উপরে মানে যে পড়েছে কিনা ভালো করে, তার একটা এগুলো থাকতে থাকতে আমাদের হাতের কাছে বই থাকে না বলে বাচ্চাদের, তারা মোবাইল ঘাঁটে। কেন কি বাবা মাকে দেখছে সারাক্ষণ মোবাইল ঘাঁটতে, তাহলে মোবাইলটা মনে হয় খুব ভালো জিনিস, এটাই কিন্তু বাচ্চারা অনুকরণ করার চেষ্টা করবে। এবার বাবা মারা যদি বই পড়তে থাকে, তাহলে বাচ্চারা কিন্তু স্বাভাবিকভাবেই বইয়ের দিকেই মনটা যাবে। ধন্যবাদ। স্যারের শেষের কথাটা কিন্তু বাঁধিয়ে রাখার মতো। বাবা মারা যদি বই পড়তে থাকে, তাহলে ছেলে মেয়েরা কি করবে? নিশ্চয়ই মোবাইল ঘাঁটবে না। কিন্তু আমরা কি করি? আমরা টিভি সিরিয়ালে মুখটা গুঁজে বসে থাকি আর মোবাইলটাকে আমাদের একবারে চোখের মধ্যে ঢুকিয়ে থাকি। তাহলে সমস্যাটা এখান থেকেই। তো যাই হোক, স্যারের কথা আমরা নিশ্চয়ই মেনে চলার চেষ্টা করব। এরপর আমাদের ওসি সাহেব তিনি কিছু বই আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে তুলে দেবেন প্রতীকী হিসাবে। এটা আমাদের ফ্রেমে থাকবে স্যার, এটা আমাদের বিদ্যালয়ের ফ্রেমে থাকবে, সেই জন্যই আপনাকে এই অনুরোধ আমরা করছি। একদম সুন্দর মুহূর্ত আর সুন্দর ফ্রেম আমরা দেখছি, সত্যি তাই। পেটের খিদে মেটানোর জন্য আমরা খাবার খাই, কিন্তু মনের খিদে মেটানোর জন্য কিন্তু আমাদের ভালো ভালো বই পড়তে হবে, অনেক কিছু জানতে হবে। তো স্যারদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তাদের এই শুভাগমনে আমরা সত্যিই ধন্য, আমরা ভীষণ কৃতার্থ তাদেরকে পেয়ে। তাদের মূল্যবান সময় তারা আমাদেরকে দিয়েছেন এবং তারা অনেকক্ষণ আমাদের বসে অনুষ্ঠানও দেখেছেন, এটা আমাদের ভীষণ একটা প্রাপ্তি। এবং তাদের এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আচ্ছা, কিছুক্ষণ পরেই আমরা আমাদের আজকের আরও একটি বিশেষ অনুষ্ঠান যেটা রয়েছে, নাটক রয়েছে ভাড়াটে চাই। তো কিছুক্ষণ আগে বলছিলাম যে মুক্তিপ্রকাশদার একটা অন্য পরিচয় আজকে রয়েছে। এই নাটকটির নির্দেশনায় মুক্তিপ্রকাশ রায়, তো তার কথাও তো আমরা শুনবো কিছুক্ষণ পরেই, আর নাটকটাও শুরু করব। তার আগে আমাদের যারা একক সঙ্গীতে রয়েছেন, আচ্ছা একবার উঠে দাঁড়াবেন সবাই, স্যারকে একটু করতালি দিয়ে সবাই আমরা স্ট্যান্ডিং ওভেশন দিই। এসডিপিও সাহেব আমাদের ছেড়ে তিনি তার ডিউটিতে যাচ্ছেন, আর এই মুহূর্তটি আমরা তাকে উঠে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে সম্মান জানাচ্ছি। আচ্ছা, একক সঙ্গীতে যারা আছেন একটুখানি চলে আসবেন ডান দিকে প্লিজ।
আচ্ছা, সুস্মিতা কর্মকারকে বলবো প্রস্তুত হয়ে মঞ্চের ডান দিকে চলে আসার জন্য। সুস্মিতা কর্মকার, তার যোগা নৃত্য আমরা দেখবো এখন। সেই যোগা নৃত্যের জন্য সুস্মিতা কর্মকার, তুমি মঞ্চের ডান দিকে চলে এসো। আর আপনারা কেউ অধৈর্য হবেন না, অনুষ্ঠান কিন্তু এখনো দীর্ঘক্ষণের, কারণ এটা আকতপুর উৎসব, এটা আকতপুর স্কুলের উৎসব নয়, কিন্তু এটা আপনাদের প্রত্যেককে বারবার মনে করিয়ে দিচ্ছি আমরা, যেটা বছরে একদিনই মাত্র আসে আমাদের সকলের জন্য। আচ্ছা, প্রত্যেকে একটুখানি ধৈর্য ধরে বসুন, আমরা তারপরেই আমাদের পরবর্তী অনুষ্ঠান নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যেই। এখন যোগ নৃত্য পরিবেশনে সুস্মিতা কর্মকার। সুস্মিতাকে মঞ্চে চলে আসতে অনুরোধ করব। আর নাটকের যারা কুশীলব তাদেরকেও বলবো প্রস্তুত হয়ে যাওয়ার জন্য, তারা প্রস্তুত হয়েই গেছে প্রায়। ও আমার দেশের মানুষ, গান স্বরাজের গান, এই খুশি থাক সারা জীবন হৃদয়ে শুধু ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না। তোমার আমার সুখের জন্য হারিয়ে গেছে যারা, যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না। দেবে বলে সোনার দেশ কাকে
ছুরি হাতে যারা বন্ধু সেজে থাকে কিসের ক্ষতি বইলে তখন রক্ত নদীর ধারা 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 ভুলো না যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না দেশের সঞ্চালন করে হাত বাজিয়ে যারা দেশের মেয়ে করছে চালান বুঝুক এবার তারা হাত গড়িয়ে জিতে তাদের এগিয়ে এলো তারা কিসের ক্ষতি হইলে নতুন রক্ত নদীর ধারা যারা প্রাণ দিয়েছি বলিরা যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা 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 অসাধারণ একটি উপস্থাপনা দেখলাম সুস্মিতা কর্মকারের যোগ নৃত্য। নাচের তালে তালে যেখানে আছে স্বাস্থ্য সচেতনতার একটি উপদেশ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আরও যে বিশেষ অনুষ্ঠানটি রয়েছে নাটক, সেই নাটকে আমরা প্রবেশ করব। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের প্রত্যেক বছর একটি করে বিশেষ নাটক থাকে আপনাদের জন্য, যেটার জন্য আমাদের ছাত্রছাত্রীরা মাসাধিক কাল ব্যাপী তারা কিন্তু রিহার্স করে এই নাটকের জন্য, আপনাদেরকে শুধু একটা দিন কিছুটা সময় আনন্দ দেওয়ার জন্য। কাজেই আমাদের প্রত্যেকের উচিত, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি, একটুখানি সামনে বসে নাটকটিকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা, উৎসাহিত করা। অনুরোধ করব সকলকে যারা এদিক ওদিক রয়েছেন একটুখানি এসে বসবেন। আর এই ফাঁকে আমরা একটি বিশেষ মানুষকে আমাদের এরপর বিদায় জানাতে হবে, আমরা তাকে বরণ করে নেব। এরপর আমাদের মধ্যে এতক্ষণ ধরে উপস্থিত ছিলেন আমার ডান দিকে সঞ্চালনায় যিনি ছিলেন মৌপ্রিয়া কুণ্ডু দাস। মৌপ্রিয়া হয়তো সঞ্চালনার জগতে নতুন মুখ, কিন্তু আবৃত্তির জগতে যথেষ্ট পারদর্শী। তো এরপর মৌপ্রিয়াকে আমরা বরণ করে নেব আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মিতালি দিকে অনুরোধ করব এবার সামনে চলে আসার জন্য। আমরা ওনাকে বরণ করে নেব এরপর। তো আমরা এখন মঞ্চ প্রস্তুতি চলবে, তার আগে আমাদের সঞ্চালনায় যিনি ছিলেন এই বছরই প্রথম, আমাকে তো আপনারা 15 বছর ধরে দেখছেন, একেবারে একটা পচা মুখ হয়ে গেছি বোধ হয়। তো যাই হোক, এখন আমরা তাকেই বরণ করে নেব। আমাদের এই বছর প্রথম যিনি সঞ্চালনায় এসেছিলেন আমাদের আমন্ত্রণে, মৌপ্রিয়া কুণ্ডু দাস। প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আচ্ছা, লাইটের দায়িত্বে যিনি আছেন
আচ্ছা, এরপর ফুলের স্তবক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সেই সঙ্গে স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের পক্ষ থেকে। এবং সেই সঙ্গে একটি কবিতার বই এবং একটি বই উপহার দেওয়া হচ্ছে বিদ্যালয়ের পক্ষ থেকে মৌপ্রিয়া কুণ্ডুর হাতে। আর ওনার শুভেচ্ছা নিয়ে আমরা ওনাকে বিদায় জানাবো। আমি এই অনুষ্ঠানে হ্যালো আমি এই অনুষ্ঠানে এসে সত্যি ভীষণভাবে আমি কি বলবো, এখান থেকে আনন্দ নিয়ে বাড়ি ফিরবো। আমার আমার পাশে যিনি দাঁড়িয়েছিলেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আমার দাদা শ্রীমন্ত বাবু, ওনাকে আমি ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুবই সাধারণ একটি মানুষ আপনাদের মতনই, তবে এই ধরনের সাংস্কৃতিক কাজ আমার খুব ভালো লাগে। এই আকতপুর প্রাথমিক বিদ্যালয়ে এসে আজকে সারা দিন আমি যে আনন্দ পেলাম এটা আমি কখনো ভুলতে পারবো না। এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য। এছাড়াও আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আমরাও যেহেতু এখন বিদ্যালয়ের মানুষ, কাজে বিদ্যালয়ের পক্ষ থেকে একটা ধন্যবাদ তো দিতেই হয় মৌপ্রিয়াকে। নিশ্চয়ই আগামী বছরও আমরা মৌপ্রিয়াকে আবারও পাবো আমাদের এই উৎসব মঞ্চে, এটা আমরা আশা রাখতেই পারি। আর বলা বাহুল্য যে সংস্কৃতি জগতের যে কয়েকটি বিভাগ রয়েছে তার মধ্যেই বাচিক চর্চা, আমার সামনে উত্তমদা আছেন, ওনাকে সামনে রেখেই কথাটা বলছি, যিনি দীর্ঘদিন ধরে বাচিক চর্চার সঙ্গে যুক্ত। অত্যন্ত দুরূহ একটি কাজ এবং দুঃসাহসিক কাজ এবং বিতর্কিত কাজ। আপনি যদি বেশি বলেন তাহলে দর্শকরা বলবে ও খালি সারাদিন বকেই গেল। আপনি যদি কম বলেন তাহলে বলবে ও কিন্তু কিছুই জানে না, তাই বলতে পারলো না। তাহলে আমাদের ব্যাপারটা অনেকটাই নুনের মতো, দিলেও স্বাদ নষ্ট, আবার না দিলেও স্বাদ নষ্ট। কাজেই যদি পরিমাণ মতো আমরা আমাদের মশলা দিতে না পারি তাহলে দিনের শেষে কোথাও কিন্তু যদি গালাগাল কাউকে খেতে হয় তাহলে কিন্তু এই সঞ্চালকদেরকেই গালাগাল খেতে হয়। মুক্তিদা আছেন, মুক্তিদার নামটা বলতে ভুলে গেছিলাম। তো সত্যি আমরা সেই সমালোচকদের যে কি বলবো একেবারে মুখরোচক খাবার তুলে দিই যাতে তারা সমালোচনা করতে পারেন। তো এই কাজটাই আমরা করি। আমাদের কাজ অনেকটা ওই বাগানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের মতো, যেখানে ফুলগুলোকে একটা সুতোয় গেঁথে যখন একটা সুন্দর মালার রূপ দান করা হয় তখন কিন্তু সুতোটাকে আর দেখতে পাওয়া যায় না, কিন্তু সুতোটা ছিল বলেই কিন্তু ফুলগুলো অত সুন্দর হয়ে একটা মালাই রূপ পেয়েছে। কাজেই দয়া করে এই সুতোদেরকে উপেক্ষা করবেন না। আর আপনাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েদেরকেও কিন্তু ছোটবেলা থেকেই এই বাচিক চর্চায় উদ্বুদ্ধ করুন। একটা জিনিস হবে, এটা বলতে পারি অন্তত নিজের দৃষ্টিকোণ থেকে, এখন আর কোনো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে আমি ভয় পাই না। তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হন তার সামনেও কিন্তু আমি তো একদম নির্দ্বিধায় কথা বলার সাহস রাখি। এটা কিন্তু আপনাদের বাচ্চাদেরও হবে। ওনাদেরকে সম্মান রেখেই বলছি, ওনাদের থেকেই শিখেছি। মুক্তিদা আছেন, আমাদের উত্তমদা আছেন এবং আমাদের চন্দনদা তো অসম্ভব ভালো বলেন। আজকে তিনি ভালো বলা সত্ত্বেও কিন্তু তিনি আমাকে বছরের পর বছর ধরে তার মঞ্চ আমাকে ছেড়ে দিয়েছেন। এটাও কিন্তু আমার কাছে একটা ভীষণ বড় একটা পাওয়া। আর একজন সঞ্চালক হিসেবে একই মঞ্চে 15 বছর সুযোগ পাওয়া, এটা বোধহয় গিনেস বুকে উঠে যাবে কিছুদিনের মধ্যেই। যাই হোক, তো আমরা নাটকে প্রবেশ করব কিছুক্ষণের মধ্যেই। আমাদের বিশেষ উপস্থাপন সেই নাটক আর কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই দেখব, আর সবাই চুপ করে শুনবো নাটকটা। আর এত সুন্দর একটা অনুষ্ঠানে প্রত্যেক বছর আসবার সুযোগ পাই বলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আর আকতপুর স্কুলের সঙ্গে যুক্ত সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কেননা তারা প্রত্যেক বছর আমাকে আপন করে নেন, কাছে ডেকে নেন। এর সুযোগ সবাই পায় না, কাজে আমি সৌভাগ্যবান যে আমি এই সুযোগ পেয়েছি। তবে এই ছোট ছোট ছেলে মেয়েদের সামনে বক্তৃতা করলে তাদের বিরক্ত করা হতে পারে, অতএব আমি গল্প বলি। গল্প শুনতে সবাই ভালোবাসে, বক্তৃতা শুনতে সবাই খুব একটা ভালোবাসে না। বিশেষ করে ছোটবেলায় আমি একদম নিজেই ভালোবাসতাম না। আচ্ছা, আমি একটা ছোট গল্প আগে বলে নিই। গল্পটা হচ্ছে, দুজন বন্ধু সিনেমা দেখতে গিয়েছিল।
তা দুজন বন্ধু সিনেমা দেখতে গিয়ে দেখছে যে সিনেমায় দেখাচ্ছে যে একটা ঘোড়া ছুটছে। তা এক বন্ধু আরেকজনকে বলছে যে 50 টাকা বাজি রাখ, ওই ঘোড়াটা একটু পরে দেখবি একটা গর্তে পড়ে যাবে। অন্য বন্ধুটা বলছে না না, পড়বে না, 50 টাকা বাজি। বলে 50 টাকা বাজি রাখলো দুজনে, আর কিছুক্ষণ পর ঘোড়াটা গিয়ে সত্যি করেই গর্তে পড়ে গেল। তা যে বন্ধু হেরে গেল সে 50 টাকা দিতে বাধ্য হলো। তা যে জিতে গেল সে 50 টাকা পকেটে পুরে নেওয়ার পর সিনেমা হলের বাইরে এসে বলছে, তোকে একটা কথা বলা হয়নি, এই সিনেমাটা কিন্তু আমি নিজে আগে দেখেছি। তখন অন্য বন্ধুটা বলছে তাতে কি হলো? তখন ওই বন্ধুটা বলছে, আরে আমি আগে দেখেছি না, তা আমি তো জানতাম যে ঘোড়াটা পড়ে যাবে, তুই তো ঠকে গেলি। তখন অন্য বন্ধু বলছে, আরে সিনেমাটা তো আমিও দেখেছি, কিন্তু আমি মনে মনে ভাবছি যে একই গর্তে কি দুবার পড়বে। তাই এখন এই কথাটা এই জন্যই হাসির কথা, কেননা সিনেমায় একবার যা শুটিং হয়েছে সেটা যতবার চালানো হবে একই জিনিস দেখাবে। কাজেই ঘোড়া যদি গর্তে পড়ে থাকে তাহলে সেই গর্তে পড়াটাই বারবার দেখানো হবে, এটা আশ্চর্যের কিছু নয়। কিন্তু দ্বিতীয় বন্ধু অর্থাৎ যে কিনা বাজিতে হেরে গেছে, তার কথাটা বোঝার মতো একটা কথা, যে এটা যদি বাস্তব জীবনে হতো তাহলে কিন্তু সত্যি একটা হাসির কথা হতো যে একই গর্তে একটা প্রাণী দুবার পড়ে গেল। কেননা আমরা একই গর্তে জীবনে দুবার সাধারণত পড়ি না। মানে ধরা যাক আমি যখন আগতপুরে আসছি, আমি প্রথমবার হয়তো চিনতে ভুল করছি যে কোন গলি দিয়ে ঢুকবো, কারণ আমি গলিটা চিনি না। দ্বিতীয় বছর যখন আবার 1 বছর পর আসছি, তখনও হয়তো একটু চিনতে অসুবিধা হতে পারে যে কোন গলি দিয়ে ঢুকবো। কিন্তু বেশ কয়েক বছর আসার পর আমার কিন্তু ওই গলিটা চেনা হয়ে যাওয়ার কথা। মানে যে বাস্তব জীবনে যদি কোনো ঘোড়া থাকে, সে একটা নতুন রাস্তায় ছোটার সময়, অচেনা রাস্তায় ছোটার সময় একটা গর্তে পড়ে যেতে পারে, কিন্তু যখন তার সেই রাস্তাটা চেনা হয়ে যায় তখন সেই গর্তে সে আর পড়বে না, কেননা সে জানে যে এই রাস্তায় একটা গর্ত আছে। আগের দিনে যে ঘোড়াটা ছুটছিল আর এই ঘোড়াটা যে ছুটছে, আপাত দৃষ্টিতে দুটো একই ঘোড়া, কিন্তু একই ঘোড়া নয়। কেননা প্রথম দিনের ঘোড়াটা হচ্ছে এমন একটা ঘোড়া যে জানে না যে রাস্তায় একটা গর্ত আছে, আর দ্বিতীয় দিনের ঘোড়াটা জানে যে রাস্তায় একটা গর্ত আছে। অর্থাৎ আমরা প্রত্যেক দিন নতুন হয়ে উঠি। আমাদের অতীত, আমাদের আগের দিনের অভিজ্ঞতা আমাদের পরের দিনের সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করে। ধরুন আপনি জীবনে কিছু ভুল করেছেন, একই রকম পরিস্থিতিতে আবার পড়লেন, তখন ওই আগের করা ভুলগুলো আপনাকে সাহায্য করবে যাতে সেই ভুলগুলোর আবার পুনরাবৃত্তি না হয়। অর্থাৎ আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদেরকে তৈরি করেছে আমাদের ফেলে আসা দিনগুলো, আমাদের অতীত, আমাদের ছোটবেলা, আমাদের কৈশোরকে তৈরি করেছে। আমাদের ছোটবেলায় করা ভুল, আমাদের ছোটবেলার অনভিজ্ঞতা, আমাদের ছোটবেলার বোকামি আমরা কৈশোরে আর করিনি, কেননা আমাদের মাথায় রয়ে গেছে ছোটবেলার ছোট ছোট বোকামিগুলো। কৈশোরের ভুলগুলো আমরা যৌবনে পুনরাবৃত্ত করিনি, কেননা কৈশোরের ভুলগুলো আমাদের স্মৃতিতে রয়ে গেছে। এবং যখন একই রকম পরিস্থিতিতে আমরা যৌবনে পড়েছি, আমরা আগের ভুলগুলো আর রিপিট করিনি, হয়তো নতুন ভুল করেছি কিন্তু পুরনো ভুল আমরা আর পুনরাবৃত্ত করিনি। আবার আমাদের যখন যৌবন অতিক্রান্ত হয় তখন যৌবনের ভুলগুলোও আমরা আর পুনরাবৃত্ত করি না। অর্থাৎ আমাদের অতীত ধাপে 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 আমাদের বর্তমানকে তৈরি করে। অতএব আমরা আজকে যে যেখানে দাঁড়িয়ে আছি তার জন্য আমাদের ধন্যবাদ দিতে হবে আমাদের ফেলে আসা দিনগুলোকে। আজ যদি আমরা আমাদের বার্ধক্যে দাঁড়িয়ে থাকি,